প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে এশিয়ান টেলিভিশন দেখছেন তাদের সকলকে আমাদের টেবিল টকে স্বাগত। আমরা আজ কথা বলবো মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহিন। আমাদের সঙ্গে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন এ বিষয়ে বিশেষজ্ঞ আলোচক। সঙ্গে আছেন আমার ডান পার্শ্বে জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক হাসান মামুন। মামুন ভাই, আপনাকে স্বাগত। আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাকে স্বাগত। এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা আলোচনার শুরুতে যেমনটা বলছিলাম যে আমাদের আজকের বিষয় মাইলস্টোন ট্র্যাজেডি, এবং আপনারা নিশ্চয়ই সকলে অবহিত আছেন যে গত 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ফলে যে মানে বেদনাহত বা শোকাহত পরিবেশের সৃষ্টি হয়েছে, তাই নিয়ে নানা ধরনের কথা, নানা ধরনের গুঞ্জন এবং নানা ধরনের বিতর্কও রয়েছে। যদিও এই ঘটনাটা এতটাই বেদনাবিধুর যে এই ধরনের কথোপকথন বা এই ধরনের গুজব বা এই ধরনের প্রশ্ন সকলের জন্যই খুবই বেদনার, কিন্তু আমরা সেগুলোকে সেইভাবে এড়াতে পারিনি, বা আমাদের রাষ্ট্রযন্ত্রের যারা পরিচালনায় রয়েছে তারাও সেই জায়গাগুলোতে যেভাবে পরিচালনা করা দরকার বা যেভাবে বিষয়গুলোকে হ্যান্ডেলিং করা দরকার সেখানে মনে হয় কিছু প্রশ্ন ছিল। সেসব নিয়ে আমরা আজ কথা বলবো এবং আমাদের বিষয় মাইলস্টোন ট্র্যাজেডি। আমরা আলোচনার শুরুতেই প্রথমে যেতে চাই সাংবাদিক হাসান মামুন, আপনার কাছে। জি মামুন ভাই, এই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যে ঘটনাটা ঘটলো, একেতে ধরেন এটা একটা খুবই মানে বেদনাবিধুর অধ্যায়, তার পরবর্তীতে আবার এই বেদনাবিধুর অধ্যায়কে যেভাবে সামাল দেওয়ার কথা ছিল সেই জায়গাটায় আমরা মনে হয় মানে খুব একটা সক্ষমতার পরিচয় দিলাম না। এবং অতীতে আমাদের এই ধরনের যে নজির নেই তা না, কিন্তু ধরেন আমরা মানে পুরান ঢাকায় একাধিক নিমতলী ট্র্যাজেডির কথা জানি, তাজরিন গার্মেন্টসের জানি, বা আমাদের রানা প্লাজার কথা জানি। একাধিক অভিজ্ঞতা থাকার ফলেও আমরা এই যে এই ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও মানে মানব সৃষ্ট বলি বা আমাদের রাষ্ট্র সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে কেন এড়াতে পারি না? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে প্রথম এলাম। জি, আপনার আমন্ত্রণে এশিয়ান টিভিতে প্রথম। আমার সহ আলোচকদের মানে শুভেচ্ছা জানাই। তো আমরা একটা কি বলা যায় মানে কঠিন পরিস্থিতির মধ্যে আলোচনাটা করছি। মানে এই ধরনের আলাপের আসলে মন মানসিকতা বোধহয় আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। এখনো আজকে খবর আছে যে একজন মারা গেছে, মানে 32 হলো বোধহয় মৃত্যু। না, সরকার বলছে যে 31, এই 30 মানে 29 থেকে 30-এ গেছে, আর হচ্ছে আইএসপিআরেরও তথ্য মতো 31 এই পর্যায়ে আছে আমরা। আচ্ছা, যাই হোক, তো আহতদের অবস্থা যা, জি, একটা বড় সংখ্যকের অবস্থা যা, তাতে মনে হয় যে মৃতের সংখ্যা অনেক বাড়বে। যাই হোক, তো আমরা তো আশা করি যে যথাসম্ভব চেষ্টা হবে জীবন রক্ষার, কিন্তু অগ্নিদগ্ধ হলে এবং একটা পর্যায় পর্যন্ত অগ্নিদগ্ধ হলে মানে 50% বেশি হলে রক্ষা করা কঠিন হয়। এটা দেখা গেছে, এটা যারা সংশ্লিষ্ট চিকিৎসক বিশেষজ্ঞ তারা বলেন। এমনকি বিদেশে উন্নত চিকিৎসায় পাঠালেও মানে সুফল পাওয়ার সম্ভাবনা কম। আর এত খারাপভাবে অগ্নিদগ্ধ হয়েছে অনেকে যে পরিবারগুলো বোধহয় এখন চাইছে যে তাদের মানে দ্রুত চলে যাওয়া ঘটুক, কারণ এরা তো সীমাহীন কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছে। তো আমরাও যন্ত্রণা মানে দূর থাকলেও আমরা কিন্তু যন্ত্রণা বোধ করছি। আমরা যারা আলোচনায় আছি আজকে তারাও নিশ্চয়ই মানে খুব কি বলা যায় সংহত মন নিয়ে আলোচনা করতে পারবো না। তো যাই হোক, এইরকম ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, যেমন নিমতলির কথা আপনি বললেন, তারপর কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। একসময় তো মানে পোশাক শিল্পে অগ্নিকাণ্ড সিরিজ করতো। তো সেই অধ্যায় থেকে আমরা কিছুটা বেরিয়ে এসেছি। রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছে, ওই ঘটনার ভেতর দিয়ে কিন্তু আমরা গার্মেন্টস খাতে একটা সংস্কারের মধ্যে যেতে পেরেছি। মানে গার্মেন্টস খাতে এরপরে একটা পরিবেশের কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, এবং অনেক গার্মেন্টস কিন্তু আমাদের পোশাক কারখানা মানে সার্টিফিকেশনে উন্নীত হয়েছে। এই সম্প্রতি বোধহয় 3টা কারখানা সবুজ শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো ওই খাতে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা তো আছেই। এখন এখানে আগুনের ঘটনাটা ঘটেছে, কিন্তু বিমানটা উড্ডয়নের সময় মানে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে। এটা যদি ফিরে আসার সময় হতো তাহলে এখানে ফুয়েল কম থাকতো। আচ্ছা,
এটা এক্সপার্টরা বলছে, এটা আমার কোনো আবিষ্কার না। এক্সপার্টরা বলছেন যে উড্ডয়নের সময়তেই ঘটাতে যথেষ্ট ফুয়েল ছিল এবং সেই কারণে অগ্নিকাণ্ড হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। হ্যাঁ, আজকে ওই স্কুল কর্তৃপক্ষ একটা বক্তব্য দিয়েছে যে ছুটির পরে নাকি এই ঘটনাটা ঘটেছিল, যেসব স্টুডেন্ট অপেক্ষমান ছিল গার্ডিয়ানদের জন্য তারাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি স্কুল চলাকালে হতো তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো, আরও ভয়াবহ হতো। আচ্ছা, আমরা চিন্তা করতে পারি যে একটা যদি যুদ্ধ বিমান না হয়ে, প্রশিক্ষণ বিমান না হয়ে এটা যদি যাত্রীবাহী বিমান হতো, আজকে কিন্তু একটা দুর্ঘটনার খবর আছে, রাশান একটা বিমান 50 জন যাত্রী সহ, তাই না? তো ওইটা যদি কোনো স্টেডিয়ামের উপর পড়তো, কোনো মেলার ওপর পড়তো, কিংবা কোনো লোকালয়ের ওপর, কিংবা এই জাপান গার্ডেন সিটির যে অবস্থা ওখানে যদি ঢুকে যেত, হতে তো পারতো, তাহলে কি হতো? তো সেগুলো না হয়ে যেটা হয়েছে সেটাও যথেষ্ট হৃদয় বিদারক। এবং শিশুর মৃত্যু এটা কিন্তু পরিবারের জন্য শুধু না, আশপাশে যারা থাকে, প্রতিবেশী যারা বিভিন্নভাবে কানেক্টেড, শিশুর মৃত্যু হচ্ছে ভয়াবহ। আমাকে একজন মনস্তত্ত্ববিদ বলেছিলেন যে কোলের শিশু, তারপরে যে শিশু রিয়্যাক্ট করে, হাসে, মানে কনভারসেশনটা পার্টিসিপেট করে, সেই শিশু, এবং যে শিশু হামাগুড়ি দেয়, যে শিশু হাঁটে, স্কুলে যায়, মানে এক এক স্তরে কানেকশনটা এক এক রকম হয় এবং এক এক শিশুর মৃত্যু ভয়াবহ হয়, তাই না? হাঁটা শিশুর মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর, আমি শুনেছি তার কাছে। তো এরা সবাই কিন্তু হাঁটা শিশু, যারা আমার হাঁটা শিশু কিংবা ওই যে ক্লাস 5, 6 এই পর্যায়ে। তো কয়েকজন গার্ডিয়ানও মারা গেছে, শিক্ষক 2 জন মারা গেছেন, এবং একজন শিক্ষককে তো মানে বিরচিত ভাবে স্মরণ করা হচ্ছে যে উনি 20 জনকে মানে উদ্ধার করতে সাহায্য করেছেন, আইএসপিআর বলেছে। তাহলে আমরা এই প্রসঙ্গে একটু আসাদুজ্জামানের কাছে দিতে চাই। আসাদ ভাই, আপনি তো মানে শুধু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালকই না, আপনি শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের শিক্ষক আপনি। আপনার কাছে আমরা এই যে মানে মাহিরিন চৌধুরী যে শিক্ষকের অবদান সেইটা সম্পর্কে যেমন জানতে চাই, পাশাপাশি ধরেন এখন এসে সিদ্ধান্ত হচ্ছে যে 2 জন শিক্ষককে রাষ্ট্র বিশেষ সম্মাননা দেওয়া হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে তার আগেই, এবং তারা ধরেন মানে এরকম কথাও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মানে যে বৈমানিক ছিলেন মানে তৌকিরকে যখন ধরেন রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে মানে তার জানাজা পড়ানো হচ্ছে বা তাকে মানে ইয়ে করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে, কিন্তু এই শিক্ষকদের খেলায় কিন্তু সেটা হলো না। এই যে শিক্ষকদের প্রতি আমাদের জাতির যা একটা মানে প্রকৃত সম্মানের ক্ষেত্রে একটা কার্পণ্য, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, দুর্ঘটনাটা এমন পর্যায়ে ঘটেছে, পুরো জাতি, আমাদের পুরো বাংলাদেশ শোকস্তব্ধ। অবশ্যই আমরা এখানে এই বিষয় নিয়ে কথা বলছি, আমরা মর্মাহত, এবং পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। যারা মারা গিয়েছে তাদের প্রতিও আমাদের দরদের কমতি নাই, সমবেদনা আছে, তাদের আত্মাটার মাগফিরাত কামনা করি আমরা। এবং যারা এখন চিকিৎসা নিচ্ছেন, ভয়াবহ অবস্থায় কিন্তু তারা আছে। আজকেও আমি খবর দেখলাম যে 12 জন আইসিইউতে যারা আছেন, তাদের ফিরে আসার সম্ভাবনা কম, খুবই কম। তারপরে সরকার এখানে ব্যবস্থা নিয়েছেন, সিঙ্গাপুর থেকে একটা টিম নিয়ে আসছে, ভারত থেকে একটা টিম নিয়ে আসছে, চেষ্টা তো অবিরাম করে যাচ্ছেন। কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায় যে আসলে কতজন ওখান থেকে ফিরবে, বা ফিরলেও তাদের অবস্থা ভবিষ্যতে কী হবে। স্বাভাবিক জীবনযাপন তো কখনোই সম্ভব না। তারপরেও তো সরকার চেষ্টা করছে, বা যাদের পরিবার তারাও মনে করছে যে যে কোনো অবস্থায় যদি ফিরে আসছে তাদের একটা অপেক্ষা আছে। আপনি যে প্রশ্ন করেছেন যে শিক্ষকদের যে মূল্যায়নটা, যে শিক্ষকের কথা বলা হচ্ছে, যে ওনার যে অবদান, মানে যেভাবে নিজেকে বিলিয়ে দিয়ে গেলেন, এটাও কিন্তু জাতির জন্য একটা বড় বার্তা, যে একজন শিক্ষক কিভাবে তার জীবনকে বিপন্ন করে 20 জন 15 জন শিশুকে বাঁচালেন। এই যে শুধু শিক্ষক না, উনি মানবতার একজন ফেরিওয়ালা হয়ে গেলেন, সবাইকে কাঁদিয়ে উনি চলে গেলেন। এটাও কিন্তু আমাদের ভাববার বিষয়। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র কি সেই মর্যাদা দিতে পেরেছে কিনা। আমরা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কিছু করেই ক্ষান্ত হয়ে যায় অনেক সময়। আজকে তারপরে ভালো লাগছে যে সরকার ঘোষণা দিয়েছে এই 2 জন শিক্ষকের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, কিন্তু এটা আজকে বলার কথা না একদম, এবং এটা কিন্তু শুরুতেই বলার কথা ছিল। এই দাবিগুলো কিন্তু জনগণের কাছ থেকে এসছে।
আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাগুলো দেখেছি। মানে রাষ্ট্রের সিদ্ধান্ত জনদাবির পরিপ্রেক্ষিতে আমার কাছে তাই মনে হচ্ছে যে জনদাবির প্রেক্ষিতে এসছে। তো সেই জায়গাটা আমি কিন্তু ওইভাবে বড় করে দেখছি না রাষ্ট্রীয় সিদ্ধান্তটা, যদিও রাষ্ট্র একটা ঘোষণা দিয়েছে। এই যদি আরও আগে দিত, এই জনদাবির মুখে না পড়ে, তাহলে কিন্তু আরও ভালো হতো। কিন্তু এর মধ্য থেকে আরও কিছু কথা, যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, এটি সরকার তো আসলে চায় নাই বা কোনো মানুষই চায় নাই, তার মধ্যেও ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে ঘটনা আছে কিনা সেটা সরকার খতিয়ে দেখবে, কিন্তু যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। যেমন আমি আজকে সোশ্যাল মিডিয়াগুলো তো মানে এক ধরনের ব্যবসা করে এগুলো নিয়ে, মানে মানুষকে নিয়ে, মানুষের মন মানসিকতা নিয়ে, মানুষের দুঃখবোধটা তারা বড় করে দেখে না, তাদের বাণিজ্যটাই বড় করে দেখে। একটি মেয়ে, আপনারাও দেখেছেন হয়তো, ভাইরাল হয়েছে, একটি মেয়ে এসে বলছে যে অনেকে এখানে তার বন্ধু বান্ধব আটকে ছিল রাত পর্যন্ত, সেকে উদ্ধার করা হয় নাই, ওখানে কাউকে যেতে দেওয়া হয় নাই। যখন সাংবাদিকটা বুঝতে পেরেছে কথাগুলো মিথ্যা, আমার কাছে মনে হয়েছে প্রশ্ন করার ধরন দেখে, সাংবাদিকটা কিন্তু বের করে ফেলছে যে ও আসলে সত্য কথা বলছে না, এবং এখানের মানুষ না, সে স্কুলে কিছু না। প্রথম দিকে মনে হয়েছে ওর কথাবার্তায় সব কিছু জানে, তার বন্ধু এখানে আটকা পড়েছে, সে এখানে এসে উদ্ধার করতে, এরকম একটা অবস্থা, তাকে ঢুকতে দিচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে সর্বশেষ দেখা গেল যে না, সে স্কুলেরও না, ওর সাথে যে ছেলেটা আসছে তাকে প্রশ্ন করা হলো, সে এসব কিছু জানেই না। এই যে একটা প্রভাগান্ডা বা একটা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, সেটাও কিন্তু দেখার সুযোগ আছে। কাজেই যখন একটা বার্তা যায় এরকম সামাজিক প্ল্যাটফর্মে, তখন সাধারণ মানুষ তো আর এটা বুঝবে না। সাধারণ মানুষ কিন্তু ওই ইমোশনটাই কাজে লাগিয়ে হয়তো বলে হ্যাঁ এরকম একটা কিছু হতে পারতো। তো প্রশ্ন এটাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে গত 17 বছরে ধ্বংস হয়ে গেছিল, এবং সেখান থেকে যে পরিত্রাণ সেটা এখনও পাইনি, এবং শিক্ষা নিয়ে বড় ধরনের যে কমিশন গঠন সেটাও হয়নি, বড় ধরনের যে আলোচনা, গোলটেবিল বৈঠক বা কোনো ধরনের যে উত্তরণের প্রচেষ্টা, এটা কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে দেখতে পাই না। আবার আমরা আসবো একটু শরীফ ভাইয়ের কাছে যেতে চাই। শরীফ ভাই, আমাদের মানে আসাদ ভাই যেমনটা বলছিলেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষের মানে ইমোশন নিয়ে এক ধরনের খেলা করা হচ্ছে বা বিজনেস করা হচ্ছে বা এক ধরনের নোংরামি করা হচ্ছে এবং এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু ধরেন এই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যেসব ঘটনাগুলো ঘটছে একের পর এক, এই প্রোপাগান্ডা তৈরির একটা সুযোগও তো মানে পাচ্ছে বলেই ঘটনাগুলো ঘটছে, এরকম নয় কি? মানে এইসব ক্ষেত্রে যদি আরও আগে থেকে প্রোপাগান্ডা ছড়ানোর আগেই যদি আমরা সঠিক পরিসংখ্যানটা দিতে পারতাম বা সঠিক ভূমিকাটা পালন করা যেত, তাহলে কি প্রোপাগান্ডাকে এড়ানো যেত না? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আমরা যে আলোচনাটা করছি এটা একটা ডিজাস্টার, জি, এবং এটা ম্যান-মেড ডিজাস্টার। ডিজাস্টারের দুটো ধরন আছে। প্রধানত আমাদের কাজটা করতে হয় পোস্ট ডিজাস্টার নিয়ে। জি, আপনার যে ঘটনাটা ঘটেছে সারা বাংলাদেশকে থামিয়ে দিয়েছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে, অনেকভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। আমাদের এখানে দুর্ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটে। জি, কোথায় দুর্ঘটনা ঘটছে এবং এটিকে আমরা বিবেচনা করে আমাদের প্রতিক্রিয়াগুলো জানাই। মামুন ভাই বলেছেন যে শিশু, যাদের চেহারার দিকে তাকানো যায় না, কারণ আমাদের প্রত্যেকের সংসারে, আমাদের ঘরে এই ধরনের শিশু আছে, আমাদের স্বজন আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2011 সালের 11 জুলাই এর থেকে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটি চট্টগ্রামের মিরেশ্বরাইতে, মনে থাকার কথা, একটা কলেজ, ওই একই মালিকের প্রতিষ্ঠাতার স্কুল এবং মাদ্রাসা, সেখান থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা যাচ্ছে। মারা গিয়েছিল 42 জন। কিন্তু তখন সোশ্যাল মিডিয়াটা ওই রকমের ছিল না, তারপরে শহর থেকে দূরে আমাদেরকে সেভাবে প্রতিক্রিয়া নাড়াটা দেয়নি। কিন্তু যে কোনো মৃত্যুই কিন্তু স্বজনের কাছে, আপনি যে প্রক্রিয়ায় তার সে মারা যাক না কেন, স্বজনের কাছে যে কোনো ধরনের লাশ, সেটি বিকৃত হোক, বিভৎস হোক, যাই হোক না কেন, পাহাড়ের মতন ভারী। এবারের যে ঘটনাটা দেখলাম আমরা, এরপরে আমাদের সোসাইটিতে যে রিপারকেশনগুলো হয়েছে, আলোচনাটা হচ্ছে সেটুকু নিয়ে।
প্রথমত আলোচনাটা হচ্ছে যে এখানে লাশের সংখ্যা কত ছিল, জি সরকারের জায়গা থেকে পরিষ্কার করে বলা যাচ্ছে না। আমাদের এখানে লাশ নিয়ে কিন্তু প্রচুর রাজনীতি হয়েছে, এবং আপনি খেয়াল করেন যে এই যে লাশের হিসাব নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে আমরা আজ কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন, আমাদের সঙ্গে রয়েছেন তিনজন আলোচক, হাসান মামুন, মোহাম্মদ আসাদুজ্জামান এবং শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আমরা বিরতির আগে আপনার কাছেই ছিলাম এবং আপনি যে কথাটা বলছিলেন যে এই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে লাশের সংখ্যা নিয়ে, এইটা আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন। ধন্যবাদ। জি, এই ধরনের ডিজাস্টার হলে লাশ নিয়ে আমাদের এখানে এক ধরনের রাজনীতি হয়, এবং এই রাজনীতির পক্ষ বিপক্ষ যারা থাকে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের আবার অবস্থান পরিবর্তন হয়। ঢাকায় হেফাজতের সমাবেশে মৃতের সংখ্যা নিয়ে প্রচুর তর্ক হয়েছিল তখন, এবং একটা পক্ষে দাঁড়িয়েছিলেন আজকের শিল্প উপদেষ্টা, এবং এইটাকে তথ্য নিয়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে, আদিলুর রহমান শুভ্র। আজকে দেখেন তিনিই কিন্তু সরকারে, আর সেই সরকারের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ, কিন্তু তিনি কোনো মুখ খুলছেন না। পোস্ট ডিজাস্টারের ম্যানেজমেন্টের যে জায়গাটা আমি বলেছি, আমি এই দুর্ঘটনার জন্য সরকারের কোনো দায় দেখি না, তবে ইতিবাচক যেটা দেখি যে তারা আগে দুর্ঘটনা ঘটলে, ডিজাস্টার ঘটলে যেভাবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর একটা প্রবণতা, আমি এই সরকারের মধ্যে সেটি দেখছি না। রানা প্লাজা ধসে পড়ার পর মহিউদ্দিন খান আলমগীর বলেছিল বিএনপি এবং জামাতের লোকজন ধাক্কাধাক্কি করে পিলার ধরে আজকে আপনি কারো মুখে এই কথাটা শুনছেন না, আজকে যারা পাওয়ারে আছে। কিন্তু পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের যে উদাসীনতা, তাদের যে ব্যর্থতা, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যে অনীহা, এটি মানুষের মধ্যে পীড়া দিচ্ছে। আমি অল্প সময়ের মধ্যে 2-3টে ঘটনা বলছি। আপনার মনে আছে গত কয়েক মাস আগে পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। যদিও আপনি যাই বলেন না কেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে বাংলাদেশের কৃষ্টি, কালচার, জনগণ, ইতিহাস, ঐতিহ্যের সম্পর্কটা খুব একটা নিবিড় না। তারপরেও এটি কেন করা হয়েছিল? আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন তার একটা আগ্রহ ছিল বলে আমার ধারণা। এই ধারণাটা কেন আমি পোষণ করছি? তিনি তখন কুয়েতে অবস্থান করছিলেন পোপ ফ্রান্সিস মারা যাওয়ার সময়, এবং এই মারা যাওয়ার খবর শুনে তিনি দেশে না ফিরে তিনি কিন্তু সরাসরি সেখানে শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন, কারণ পৃথিবীর সব দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সেখানে গিয়েছিলেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছিল যে তিনি আসবেন, যদিও বাইডেন এসেছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু আমাদের এতগুলো শিশু মারা যাওয়ার পর আমরা 3 দিনের শোক তো পালন করিনি, রাষ্ট্র 1 দিনের শোক পালন করেছে, এবং সেটি এক ধরনের দায়সারা গোছের। সন্ধ্যাবেলায় আমাদের সরকার প্রধানকে যেভাবে আমরা দেখেছি, আজকে মিডিয়াতে হয়তো কেউ বিব্রত বোধ করতে পারে, কিন্তু এটা বাস্তবতা যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমাদের শিশুগুলো পুড়ে কয়লা হয়ে আছে, আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি তার সামনে খাবার টাবার নিয়ে সহাস্যে, এমনকি তার বুকে ওই যে কালো ব্যাসটা পর্যন্ত নেই। এই জায়গাগুলোতে আজকে আপনাকে এই কথাগুলো কেউ হয়তো জিজ্ঞেস করবে না ভয়ে, কোনো মিডিয়া হয়তো লিখবে না ভয়ে, এটি নিয়ে কোনো কলাম হয়তো লিখলে সেটি ছাপা হবে না সেটি ভয়ে, কিন্তু ইতিহাস একদিন জিজ্ঞেস করবে আপনি কি আপনার যথাযথ দায়িত্ব পালন করেছেন। শরীফ ভাই, আপনার কাছে আবার আসবো একটা, তাহলে আমরা হাসান মামুনের কাছে যাই। মামুন ভাই, আমাদের শরীফ ভাই যেমন বলছিলেন যে এই সময় যেসব ঘটনাগুলো ঘটছে এবং মিডিয়ার ভয়ের কথা বলছিলেন, মিডিয়াতে কি আসলে ভয়ের সংস্কৃতি এই মুহূর্তে বিরাজমান? আপনি কি মনে করেন? হ্যাঁ, মিডিয়াতে একটা ভয়ের সংস্কৃতি আছে। সেই ভয়ের সংস্কৃতি কি মানে মিডিয়ার ভিতরে না, মিডিয়ার যারা মানে ধরেন লেখক, কলামিস্ট, সাংবাদিকরা এরা মানে সেলফ সেন্সরশিপ, নাকি মিডিয়ায় নিজেই মানে ভয়ের সংস্কৃতির ভিতরে? সংবাদ কর্মীদের মধ্যে ভয় আছে, সংবাদ মাধ্যমে যারা অন্যভাবে কাজ করে, যেমন আমরা টক শোতে পার্টিসিপেট করছি, আমরা তো এখানে চাকরি করি না, তাই না? বা যারা লেখালেখি করে তাদের মধ্যে যারাই যুক্ত, সবার মধ্যে একটা ভয়ের কালচার আছে। তবে এই সরকারের আমলে, অর্থাৎ অন্তর্বর্তী আমলে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দিক থেকে ভীতি সৃষ্টির চেষ্টা নাই, এটা আমি ফিল করি। কিন্তু অন্য দিক থেকে আছে, যেমন সেটা হচ্ছে মবের দিক থেকে আছে। আচ্ছা, কালকে প্রথম আলোর গোল টেবিল আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন, আমাদের সতীর্থ, তো আমাদের সমাবেশী যাই হোক, তো উনি দেশের বিশিষ্ট আইনজীবী, উনি একটা কথা বললেন। উনি কিন্তু বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন এবং উনি বলেছেন যে বিচার বিভাগেও ভয় ঢুকেছে।
মানে বিচারক এবং বিচারপতিরা কি বলবেন, কি করবেন, এটা নিয়ে রায় বা নির্দেশ কি দেবেন, এটার প্রতিক্রিয়া কি হবে, কোন পক্ষ উচ্চস্বরে তার বিরুদ্ধে কি বলবে এবং তাতে তার পরিণতি কি হবে, এইসব নিয়ে তার অবজারভেশন বিচার বিভাগের মধ্যেও ভয় জেগেছে। তো বিচার বিভাগের মধ্যে যদি ভীতি থাকে তাহলে মিডিয়ার মধ্যে ভয় থাকবে না কেন? হাসিনা সরকারের আমলে কয়েকটা বিভাগ গণবিরোধী হয়ে উঠেছিল, বিচার বিভাগ গণবিরোধী হয়ে উঠেছিল এবং আমরা জানি আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হয়েছে এবং এটা একটা বড় খবর। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দেশে যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেল, বিশেষ করে ভোট এবং নির্বাচন ব্যবস্থা, সেটার নেপথ্যে তার কন্ট্রিবিউশনটা বেশি ছিল সবচেয়ে, এটা মনে করা হয়। ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়, এবং রায়কে উনি টুইস্ট করেছিলেন এই অভিযোগও আছে। উনি অবসর জীবনে যাওয়ার পরে রায় লিখেছিলেন, এইসব গুরুতর অভিযোগ আছে। আচ্ছা, শেখ হাসিনার আমলে কিন্তু একজন প্রধান বিচারপতিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দেশ থেকে গোয়েন্দাদের লিলিয়ে দিয়ে, এবং আরেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন। তো এই হলো বিচার বিভাগের অবস্থা। ফলে সারা হোসেন যেটা বলেছেন সেটা কিন্তু অপ্রাসঙ্গিক না, যে এরপরে যেটা হয়েছে পরিবর্তনের পরে অন্য পক্ষ থেকে ভীতি সৃষ্টি হয়েছে এবং অনেক বিচারক বিচারপতি কিন্তু অপসারিত হয়েছেন এর মধ্যে, এবং এগুলো খুব স্বচ্ছভাবে হয়েছে বলা যাবে না। যাই হোক, মিডিয়া নিয়ে বলছিলাম, মিডিয়ার মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, মিডিয়াতে অনেক রদবদল হয়েছে অনেক মিডিয়াতে, এবং সেই সব রদবদল স্বচ্ছভাবে হয়েছে বা সঠিকভাবে হয়েছে এটা বলা যাবে না। তারপর হচ্ছে যে মিডিয়ার মধ্যে সেলফ সেন্সরশিপ যেটা, এটা বেড়েছে। কারণ আগে একটা ধারণা ছিল যে আমার রেড লাইন কতটুক, এখন কিন্তু আমার রেড লাইন কি আমি জানি না, আমি কোন পর্যন্ত বলবো, কারণ কোন পক্ষ আক্রান্ত বোধ করবে এবং কোন পক্ষ কি রিয়েক্ট করবে আমি জানি না। মানে রাষ্ট্র কি করবে এটা জানি, কিন্তু বিভিন্ন পক্ষ আছে তারা কি করবে জানি না। তো এটা মিডিয়া কর্মীদের জন্য কাজের মানে ক্ষেত্রে সমস্যা তৈরি। তাহলে আমাদের ওই যে সরকারের পক্ষ থেকে তো বলা হয় যে বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর স্বাধীনতা। না, সরকার এটা বলতে পারে, কারণ সরকার তো ওই আইন রহিত করেছে বা ওই আইন প্রয়োগ করছে না যে আইন দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হতো। সরকারের দিক থেকে বাধা নেই, এটা কিন্তু মিডিয়া কর্মীরাও বলছে, বড় জার্নালিস্টরাও বলছেন না। কিন্তু সরকারের তো শুধু মানে বাধা নাই, এইখানেই তো সরকারকে দায়মুক্ত করা, বাকিটাও তো সরকারের দায়িত্ব হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত এবং যাতে মানুষ তার অধিকার নির্দিষ্ট সীমার মধ্যে থেকে অবশ্যই আইনসম্মতভাবে তার অধিকার ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা যদি লঙ্ঘিত হয় সেখানে তার পক্ষে দাঁড়ানো, এটা সরকারের দায়িত্ব। তো সরকার কোনো কোনো ক্ষেত্রে করছে, কোনো কোনো মিডিয়া হাউসের সামনে আমরা মব সৃষ্টি হতে দেখেছি, গরু জবাইয়ের আয়োজন দেখেছি, তখন সেনাবাহিনীকে হস্তক্ষেপ করেছে, করে নাই তা না। কিন্তু হয় কি, একটা ঘটনা ঘটলে এটার প্রতিক্রিয়া মানে এটার প্রভাবটা সারা মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং তখন সবাই সাবধান হয়ে যায়, মানে ওই পথটা কেউ আর মারায় না, এটা হয়। তো যাই হোক, এখন একটা অস্থির এবং অস্থিতিশীল অবস্থা চলছে। এই অবস্থায় মব ভায়োলেন্স একটা বড় ব্যাপার। আচ্ছা, আমরা তাহলে একটু মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে, এবং এটা পরিবেশের অবনতি ঘটাচ্ছে, কোনো সন্দেহ নেই। আসাদ ভাই, আপনি যদি একটু যোগ করেন আমাদের সাথে, এই যে মিডিয়াতে আসলে ভয়ের সংস্কৃতি বিরাজমান কিনা, আপনি যেহেতু লেখালেখির সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে, আপনার কি মনে হয় একজন মানে লেখক হিসাবে, আবার ধরেন মানে অবজারভার হিসাবেও? গত 16 বছরে লেখালেখি করিনি তা নয়, করেছি, কিন্তু খুব চিন্তা ভাবনা করে তারপরে লেখালেখি করতে হয়েছে। যেমন শেষের দিকে আমি খুব একটা লিখিনি, কারণ কোনো মিডিয়াতে লেখা দেওয়ার পরে আমাকে ফোন করেছে, ফোন করার পরে বলেছে যে এই কয়েকটা লাইন, এই প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এটি সমস্যা হতে পারে, পরিষ্কার যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সেটা কিন্তু তারা দেয়নি। কিন্তু 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে একটি স্বাধীন সার্বভৌম দেশ, যেখানে সবাই কথা বলতে পারবে প্রাণ খুলে, মানবাধিকার লঙ্ঘিত হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখেছি যে সব জায়গায় আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো ক্ষেত্রে হয়তো হয়েছে। এখন সরকারের মধ্য থেকে আমি যদি বলি সরকার এটা করছে কি না, সরকার তো নিজেই আক্রান্তের মধ্যে আছে। আপনি দেখুন 5ই আগস্টের পরে এমন কোনো আন্দোলন নাই, দাবি দেওয়া নাই যে রাজপথে সংগঠিত হয়। এটি একটি রাষ্ট্রের কাঠামোর মধ্যে পড়ে না, এবং যখন এরকম অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা থাকে
তখন কিন্তু সব দায় তার নেওয়ারও কথা না, কিন্তু গত 16 বছরের সেই দায় কিন্তু নিতে হয়েছে। আমি মনে করব প্রথম দিকে সরকার খুবই নাজুক অবস্থায় ছিল এবং তারা অনেক ক্ষেত্রেই ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে। তার ফসল কিন্তু এখন আমাদের সেই দায়ভারটা আমাদেরকে নিতে হচ্ছে। আপনি দেখুন যেটা বললেন সব আলোচক আমার, যে ঘটনা ঘটেছে এটা তো আসলে সরকার করেনি এবং সরকার চায়ওনি, সরকারের দায় নেই সেই অর্থে। কিন্তু তারপরের যে ঘটনাগুলো, যেমন রাত 3টার সময় পরীক্ষা হবে পরের দিন, সেইটা বন্ধ করে দেওয়া হলো, এটা একটা হাস্যকর, এটা হতে পারে না। এত জরুরি অবস্থা, আপনি এখন তো অনলাইনে মিটিং করা যায়, একদম 1 ঘন্টার মধ্যেই তো একটা সিদ্ধান্ত দেওয়া যায়। কাজেই আমরা এটা মেনে নিতাম যদি ঘটনাটা রাত 1টা পর্যন্ত ঘটতো বা 2টোর সময় অনুষ্ঠিত ঘটেছে। তাছাড়া দুর্ঘটনাটা ঘটতেছে 1টার সময়, তাহলে 12 মিনিট, সেটাই বলছি, দুপুরে রাত যদি 1টা পর্যন্ত তাহলে আমরা 3টা আমরা মেনে নিতে পারতাম। তো এত কালক্ষেপণ করে যখন আপনি সিদ্ধান্ত দিলেন, তখন সেটা কিন্তু আলাদা একটা প্রশ্নের অবতারণা করলো এবং ছাত্রদের মধ্যে একটা বিস্ফোরণ দেখা দিল। এই সুযোগে কিন্তু আরও পক্ষ যারা থাকে, যারা মব সৃষ্টি করতে চায়, কিছু অন্যায়ভাবে সুযোগ সুবিধা নিতে চায়, তারা কিন্তু মাঠে নেমে গেল, সুযোগটা পেয়ে যায়। এবং আমরা দেখলাম যে কিভাবে এই সচিবালয়ের ভিতরে জনতার একটা ঢল গেট ভেঙে তারা ঢুকে পড়লো। এটাও কিন্তু রাষ্ট্রের যে নাজুক অবস্থা সেটাই প্রমাণ করে। কারণ ভাই আপনার কাছে আবার আসবো একটু, তাহলে আমরা শরীফ ভাইয়ের কাছে যাই। শরীফ ভাই, আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান যেভাবে বলছিলেন যে রাষ্ট্রের একটা নাজুক অবস্থা বিরাজমান, এবং উনি বললেন যে ওই যে মানে পরীক্ষা যে মানে স্থগিত করা হলো সেটা রাত 3টার সময় ঘোষণা এলো। আমরা মাইলস্টোন ট্র্যাজেডিতেও দেখলাম যে ধরেন 2 জন উপদেষ্টাকে পরের দিন কিন্তু প্রায় 9 ঘন্টা আটকিয়ে রাখা হলো, এবং এই ট্র্যাজেডির সময় সরকারের উপদেষ্টাদের যে ধরনের ভূমিকা থাকার কথা, ধরেন স্বাস্থ্য উপদেষ্টার কোনো খবর নেই, শিক্ষা উপদেষ্টা গেলেন না গেলেন, আইন উপদেষ্টা বা অন্যান্যরা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এই সরকারটা নির্দলীয়, জি, এই সরকারটা অন্তর্বর্তীকালীন, এর সাথে আরও আমি গত কয়েকদিন ধরে যোগ করছি যে এই সরকারটা একটা অপদার্থ। তারা কোন পরিবেশ পরিস্থিতিতে কী ধরনের কথা বলতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, এই ধরনের কোনো ধারণাই তাদের মধ্যে নেই, ইচ্ছাও তাদের মধ্যে নেই। অথচ যে মানুষগুলো এখানে আছে তারা এই ধরনের পরিস্থিতি প্রত্যেকেই মোকাবেলা করার পূর্ব অভিজ্ঞতা আছে। একজন এক একটা ইন্টারন্যাশনাল এনজিওর সর্বোচ্চ কর্মকর্তা, কিভাবে ডোনারের সাথে মিটিং করতে হবে, প্রপোজাল দিতে হবে, ইন্টারন্যাশনাল সেমিনারগুলোকে অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকের সেই অভিজ্ঞতা আছে। বাংলাদেশের পলিটিক্সে রাজনৈতিক সরকারগুলোর সময় এমন এমন মানুষও মন্ত্রী হয়েছে আমরা শুনেছি যারা ঢাকা শহর চিনতেন না, তাদেরকেও মন্ত্রী করা হয়েছে। কিন্তু এই ক্যাবিনেটে যারা আছে তারা সারা পৃথিবী, মোটামুটি প্যারিস শহরটা কোন কোন জায়গায় দৃষ্টিনন্দন জায়গাগুলো আছে সেটি বলে দিতে পারবেন, একদম আমেরিকার শহরগুলো সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন। তাহলে এই ধরনের একটা বিপর্যয়ের পর আমাদের এখানে একটা ক্যাবিনেটের মিটিং হওয়া উচিত, এই অনুধাবনটা তারা কেন করতে পারবেন না? সরকার কি এই ঘটনার পর একবারও কি বসেছে? না, বসেনি। আবার তার পরের দিন রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এই সময় বসার ক্ষেত্রে এই ভাবনাটা তো তাদেরকে কেউকে শিখিয়ে দিতে হয়নি, তারা বসেছে। অর্থাৎ নিজের ভালোটা খুবই ভালো করে তারা বোঝেন। 2 জন শিক্ষক, তারা শিক্ষার্থীদেরকে জীবন রক্ষা করার জন্য এবং 20 জন 25 জনের শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন। তারা তো আমাদের হিরো। তাদের জানাজা হয়েছে ঢাকা শহরে, আমাদের কোনো একজন উপদেষ্টা সেখানে উপস্থিত থাকেননি। অথচ এই যে পোড়া রোগীরা, এদের বিপদটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরেও 6 জন উপদেষ্টা কোন হিসাবে একসঙ্গে দল বেঁধে তারা হাসপাতালে যান, এই সম্পর্কে তাদের কি কোনো ধরনের ধারণা নেই? ধারণা আছে। তারা মানুষকে দেখাতে চান যে দেখেন আমরা খুবই উদ্বিগ্ন, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটাকে তো আসলে গোপন করে রাখা যায় না। একজন উপদেষ্টার ঘাড়ে যখন আপনি দেখেন হেডফোন ঝুলানো, গাড়ির থেকে নামছেন, হাসপাতালে যাচ্ছেন, আমি অনুমান করি তিনি গান শুনতে শুনতে এসেছেন। তো খালি উপদেষ্টারা না, আমরা তো রাজনৈতিক দলগুলোকেও দেখলাম। আমি টোটালটা বলছি, রেসপন্সিবিলিটির জায়গা সরকারের বেশি।
এই পর্যন্ত আমি যেমনিভাবে 6 জন উপদেষ্টার জি। হাসপাতালে গিয়ে দেখা করাটাকে আমি ক্রিটিক করি, একই সাথে আমি আমাদের প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত এই যে ভিকটিম পরিবারের কারোর সাথে এখন পর্যন্ত দেখা করেননি, কথা বলেননি, আমি তার জন্য ওভার critic করি। টেলিফোনেও তো একটা কথা বলতে পারেন। আমি তো সেই কথাটাই বলছি। তার অর্থ হচ্ছে সরকার কোথায় গুরুত্ব দিলে তার ফিডব্যাকটা ভালো পাবে। আমি ওই কারণে উদাহরণ হিসাবে আপনাকে বললাম জি। যে যখন পোপ ফ্রান্সিস মারা গেলেন, আমাদের 3 দিনের রাষ্ট্রীয় শোক, কুয়েত থেকে আমাদের প্রধান উপদেষ্টা ছুটে গেলেন সেই তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, কিন্তু বাংলাদেশে এই ঘটনার পরে কোনো একটা পরিবারের একজন সদস্যর সাথে ওনার টেলিফোনে কথা বলার সময়টা হলো না, অথবা এই জিনিস বোধটা ওনার মধ্যে তৈরি হলো না। এটা খুবই আপত্তিকর। এই সরকারের আশপাশে ওই যে মহিউদ্দিন খান আলমগীর নেই বেফাস কথা বলার মতো, জি। তার আশপাশে পেছনে গডফাদাররা নেই, এটি সত্য, কিন্তু এই যে নির্বুদ্ধিতা করে আপনি অনবরত পরীক্ষাটা যে বন্ধ করা হলো না, আপনার গভীর রাতে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা তো 1-to-1 আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। আজকে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো হলো জি। যে আমরা আবার রাষ্ট্রীয় শোক পালন করব, এই সিদ্ধান্তটা যদি ওই দিন বসে তারা নিতেন, এটি কি কাঙ্ক্ষিত ছিল না? অবশ্যই ছিল। কেন তারা বসেননি? তারা বসেননি, বিষয়টিকে তারা অতটা গুরুত্ব দেননি। তো দেশের মানুষের বিপদের সময় আপনি গুরুত্ব দেবেন না, আপনি গুরুত্ব দিবেন আমেরিকার কোথায় কি ঘটেছে তাদেরকে খুশি করার জন্য। এটি যদি অনবরত আপনি করতে থাকেন, আপনি যতই বলেন ফ্যাসিস্ট আসছে, ফ্যাসিবাদ আসছে, আপনি আকামগুলো করতে থাকবেন, করে আপনি ফ্যাসিবাদকে ঠেকাতে পারবেন না। কিন্তু ফ্যাসিবাদও কিন্তু একই রকমের কথা বলতেন। আমি তো সেটা মনে হচ্ছে যে ঘটনাগুলো তারা ঘটিয়ে গেছে সেই ঘটনাগুলো আপনি এখন ঘটাচ্ছেন। একদম কান্নাকাটি করতো, অভিনয় করতো, নাটক করতো, কিন্তু আপনি তো সেটিও করতে পারছেন না। এবং লাস্ট কথাটা হলো জি। যে আমাদের এখানে মৃত্যু হানা দেয় বারবার, আমরা কখনো কখনো মুষড়ে পড়ি, আবার উঠে দাঁড়াই। এই যে আমাদের সমাজের মধ্যে যে রক্তক্ষরণটা হচ্ছে, এই রক্তক্ষরণ থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু এর ভেতর থেকে আমরা যদি কোনো শিক্ষা গ্রহণ না করি, জি। আপনি যে চুড়িহাট্টার কথা বললেন, আপনি নিমতলির কথা বললেন, আপনি এফআর টাওয়ারের কথা বললেন, আপনি বেইলি রোডের কথা বললেন, একটা ঘটনার ভেতর থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। গত পরশুদিন আমি ফায়ার সেফটির ডিজির সাথে একটা অনুষ্ঠানে ছিলাম, একটা টেলিভিশনে। উনি খুব ক্ষোভের সাথে বললেন যে আমি একসময় দায়িত্ব পালন করেছি, লিমিটেশনসগুলো আমি যেমন জানি, আমাদের স্ট্রেংথগুলো আমি জানি। আমরা আজ কথা বলছি মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। আমরা এই মুহূর্তে কথা বলবো হাসান মামুন আপনার সঙ্গে। আমরা মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যে কথাগুলো বলছিলাম, সেই সময় ধরেন আমাদের দুজন সহ আলোচক মানে দায়িত্বশীলতার প্রশ্নে ওনারা বললেন যে উপদেষ্টাদের ভূমিকা বা রাজনীতিবিদদের ভূমিকা। আপনার কাছে আমরা জানতে চাই যে এই পাশাপাশি আমরা যদি ধরেন গণমাধ্যমের ভূমিকাটাও কেমন ছিল, যে গণমাধ্যম ধরেন এই পরিস্থিতিতে তারা মানে লাইভ করার জন্য বা তারা বারবার নিউজ করার জন্য যেভাবে ধরেন আইসিইউ এর ভিতরে ঢুকে যাচ্ছিলেন, মানে বা তারা যেভাবে বারবার মানে লাইভ প্রচার করছিলেন, এবং সেই ক্ষেত্রে গণমাধ্যমের কি আসলে এই দায়িত্বশীলতাটা এইভাবে প্রতীয়মান হয়, বা গণমাধ্যম কি শুধু তার নিউজ কভারের জন্যই করা না, মানবিক জায়গাটাও দেখবে? ধরেন ওই অবস্থায় মানে বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার কেমন লাগছে, এইসব জায়গাগুলোতে আমাদের গণমাধ্যম কতটা ম্যাচিউরড হতে পারলো বলে আপনি মনে করেন? আমাদের স্পর্শকাতরতার অভাব আছে, গণমাধ্যমেও আছে। জি। আমি একটু বলবো যে দুপুরে যখন দুর্ঘটনার খবরটা আসে টেলিভিশন স্ক্রলে, দীর্ঘ সময় ধরে কিন্তু মানুষ অপেক্ষা করেছে। মানুষ খবরটা পেয়েছে প্রথমত ফেসবুক থেকে, যে ফেসবুকে এসছে যে একটা ডিজাস্টার হয়ে গেছে এবং অনেকে মারা যেতে পারে। একদম। আমি নিজেও কিন্তু বাসায় ছিলাম, আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি যে প্লেনটা বিমানটা কোথায় গিয়ে পড়লো। বিশাল এলাকা তো, খোলা জায়গায় পড়লো নাকি বা কোন পরিস্থিতির মধ্যে পড়লো, এই যে স্কুল চলাকালে নাকি ছুটি হওয়ার পর ইত্যাদি। হ্যাঁ, ওই দিন যদি ছুটির দিন থাকতো তাহলে রক্ষা পেয়ে যেত আমাদের শিশুরা, তাই না? তো যা হয়নি তা তো হয়নি, যা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যাই হোক, আপনি বললেন যে গণমাধ্যম কিন্তু যে কোনো ঘটনায় এই সরকারের আমলে দেখা যাচ্ছে যে ডিটেল খবর দিতে একটু দ্বিধাগ্রস্ত। আমার মনে হয় ওইটা ভাবে যে ওই যে বলছিলাম যে রেড লাইন, যে আমি কোনটা করি, কোন পর্যন্ত যাই, কোনটা করে কোন ঝামেলায় পড়ি, ঠিক আছে দেখি অন্য কি করে, তারপর আমি করি, জানলেও ওইটাতে না যাওয়া। কিন্তু এভাবে তো এড়ানো যায় না। আসলে পরিস্থিতি যদি এইভাবে উপস্থিত হয় আমাদের সামনে, তাহলে সেটা আমাদের কভার করতে হয়। আচ্ছা, কভার করতে গিয়ে আপনি স্পর্শকাতরতার কথা বলছিলেন, সেটার তো অভাব আছে।
আমাদের গণমাধ্যমে কিন্তু এখন অন্য একটা ধারা তৈরি হয়েছে, এই যে মানে ডিজিটাল মাধ্যমে একদম একেবারে বোমধারা নিয়ন্ত্রণহীনভাবে। আমি গণমাধ্যম নিয়ন্ত্রণের পক্ষে বলছি না, বলছি যে একটা যে বিধিবদ্ধ কাঠামোর মধ্যে থেকে একটা মানে প্রশিক্ষিত এবং নির্ভরযোগ্য একটা গণমাধ্যমের যে একটা সংস্কৃতি থাকতে হবে, বা তার যে একটা দায়ের জায়গা আছে, দায়বদ্ধতার জায়গা আছে, সেটা তো ওই ক্ষেত্রে নাই। ফলে তারা ওই যে একটা অগ্নিদগ্ধ শিশু ঘটনাস্থল থেকে দৌড়ে বের হচ্ছে, তার এটা সয়লাভ হয়ে গেল ফেসবুকে, তো ফেসবুক তো নিয়ন্ত্রণ করার সুযোগ নাই। সেখানে দায়িত্বশীলতার প্রশ্ন ফেসবুকারদের, তাদেরকেও প্রশিক্ষিত করার ব্যাপার আছে, তাদেরকে এডুকেট করার ব্যাপার আছে, তো সেই প্রক্রিয়া তো আমাদের দেশে নাই। আচ্ছা, পৃথিবীর কোথাও আসলে ফেসবুক তো নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে আলাপ করে লাভ নাই, কিন্তু ফেসবুক অথরিটির এগুলো দেখার অবশ্যই আছে যে এইগুলো থাকবে কিনা এইসব কন্টেন্ট। আচ্ছা, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ওই যে অরাজকতা তৈরি করেছে, এটা আমরা দেখেছি বেশি, যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে। ওই যে শরীফ ভাই বলছিলেন যে আমাদের উপদেষ্টাদেরও স্পর্শকাতরতার অভাব লক্ষ্য করা গেছে, এই যে দল বেঁধে যাওয়া, হাসপাতালে যাওয়ার কোনো দরকারই নেই। এমনকি আমি মনে করি যে ঘটনাস্থলে আইন উপদেষ্টা যাওয়ার কি প্রয়োজন ছিল, এটা আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। উনি একটু নানান ঘটনা বিতর্কিত হচ্ছেন, ওনার না যাওয়াটাই ভালো ছিল, এবং একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়েছে। 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তাই না? এবং সেখানে শক্তি প্রয়োগ করে বের হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা ঘটেনি। তো শিক্ষা উপদেষ্টাকে আমার মনে হয় এখানে একটু বলতে চাই, শিক্ষা উপদেষ্টাকে একটু ভুলভাবে আক্রমণ করা হচ্ছে। এটা কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয় না, এটা প্রথমত হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। কারণ যে যুদ্ধ বিমানটা ওখানে পতিত হয়েছে সেটা কিন্তু বিমান বাহিনীর, এবং এটা একটা যুদ্ধ বিমান, এটা প্রশিক্ষণ বিমান না। স্বরাষ্ট্র উপদেষ্টার তো একটা দায় থাকে। হ্যাঁ, আমি মনে করি যে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত ইউনূস সাহেবের হাতে আছে, মানে বরাবরই ওটা প্রধানমন্ত্রী বা মানে চিফ অ্যাডভাইজারের আন্ডারে সরকার প্রধানের হাতে থাকে, এবং এটা বিমান বাহিনীর বিষয়। বিমান বাহিনীর উচিত ছিল দ্রুত এই বিষয়ে আসা এবং বক্তব্য দেয়া, তাই না? না, কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টা কেন মনে করছেন আর যে এটা তো পড়লো একটা স্কুলের স্কুলের উপর পড়েছে, শিক্ষকরা আহত হয়েছে, তাহলে তো শিক্ষা মন্ত্রণালয় নিজে থেকেই তাদেরই হয়। মানে ধরেন আমরা আইনের ইয়েতে আমরা না ধরি যে আইনের ক্যাটাগরিতে, এবং স্বাভাবিকভাবে ধরলে তো আসলে ওখানে প্রধানত মানে হচ্ছে স্বরাষ্ট্র, বা স্বরাষ্ট্র না গেলে ইউনূস সাহেবের কোনো প্রতিনিধি যাওয়ার দরকার ছিল, এবং শিক্ষা উপদেষ্টা। হ্যাঁ, এটা তো ইউনূস সাহেব নিজেই হস্তক্ষেপ করা উচিত ছিল প্রথমত, যেহেতু মিনিস্ট্রি তার আন্ডারে এবং বিমান বাহিনী তার আন্ডারে, তাই না? এটা বিমান বাহিনী একটা যুদ্ধ বিমান এই ঘটনা ঘটিয়েছে, মানে ঘটে গেছে। তো এইরকম বিমান কিন্তু দুর্ঘটনা আগেও হয়েছে এই সাম্প্রতিক বছরগুলোতে। টাঙ্গাইলে 2টা হয়েছে, এই সিরিজের বিমান, এবং কক্সবাজারে 2টা হয়েছে সম্ভবত। এবং ওখানে যেহেতু এইরকম কিছু ঘটেনি, এরকম ডিজাস্টার হয়নি, আমরা এটা নিয়ে আলোচনা করি। একদম, এটাও কিন্তু আমাদের মিডিয়ারও একটা দুর্বলতা যে আমরা এইগুলো কিন্তু ফোকাস করি না, এই ঘটনাগুলো। যে এইরকম একটা ঘটনা ঢাকায় ঘটে গেলে, লোকালয়ে ঘটে গেলে, আমি ওই যে জাপান গার্ডেন সিটির কথা বলছিলাম, যে ওখানে যদি ঢুকে যেত তাহলে তো টুইন টাওয়ারের মতো ঘটনা হয়ে যেত। তো আমরা চিন্তা করি না যে কি হতে পারে, তো কি হতে পারে সেটা দেখা গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা ক্রাইসিস আছে। আমরা তো এই রকম ঘটনা কিন্তু আমরা ফেস করিনি, মানে বিমান একেবারে ঢুকে গেছে একটা বিদ্যালয়ের ভেতরে, ক্লাসরুমের মধ্যে, এইরকমটা আমরা ফেস করি। আচ্ছা মামুন ভাই, তাহলে আমাদেরকে একেবারে আপনি এক লাইনে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে আপনি যেটা বলছিলেন যে কথার কথা জাপান গার্ডেন সিটিতে যদি দুর্ঘটনাটা ঘটতো, এখন এই দুর্ঘটনার কিংবা খেলা চলাকালে যদি একটা বিষয় বারবার আসছে যে এই যে ফ্লাইং জোন বা ধরেন নৌবাহিনী বা এই আমাদের বিমান বাহিনীর অফিসগুলো ঢাকা শহরের এই যে প্রাণ কেন্দ্রে বা এই মানে এইরকম লোকালয়ের ভিতরে, এই কথাটা তো এই কথাটা এসেছে, এইটার ব্যাপারে আপনার কি মানে অভিমত একেবারে সংক্ষেপে? যদি এই কথাটা হচ্ছে যে আমাদের দেশটা আসলে ছোট, জি, এক নম্বর, এখানে লোক বেশি, ঘনবসতিপূর্ণ দেশ, এখানে আসলে এইগুলো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। আপনি কোথায় এয়ারপোর্ট করবেন, কোথায় ঘাঁটি করবেন, হ্যাঁ, এগুলো স্ট্র্যাটেজিক ব্যাপার আছে। আপনি কি সীমান্তে করবেন নাকি মানে দেশের কেন্দ্রস্থলে করবেন, কারণ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার প্রশ্ন আছে, বৈমানিকদের মানে প্রস্তুত হওয়ার প্রশ্ন আছে, হ্যাঁ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপার আছে। আসলে আগে তো ঢাকা শহরটা অন্যরকম ছিল, মানে বিমানবন্দর, এই যে কুর্মিটোলা, এগুলো তো লোকালয়ের বাইরেই ছিল, কিন্তু লোকালয় ওখানে চলে গেছে। আমরা তাহলে একটু শরীফ ভাইয়ের কাছে যাই। শরীফ ভাই, আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন যে আমরা যে এই আলোচনাটা এখন সামনে এসেছে যে মানে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এই যে বিমান বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন বা নৌবাহিনী বলেন বা ফ্লাইং জোনগুলো, এবং ওইখানকার যে যখন ফ্লাইং জোনটা তৈরি হলো, তারপরে মাইলস্টোন কলেজ তৈরি হলো, এই জায়গাগুলো সরিয়ে নেওয়ার কথা আসছে বা আসছে, আপনার কি অভিমত? আমরা আলোচনা একেবারে শেষ, আপনি যদি খুবই সংক্ষেপে। আমাদের যন্ত্রণাটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সব ভুলে আমরা এটি সব ভুলে যাব। জি জি,
আমরা না চাইলেও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে, এই কারণে আমাদের রাষ্ট্র হাত পা গুটিয়ে বসে থাকে। আমরা এখানে রিয়াকশান দেখাই তখন যখন আমার পিঠের উপরে এসে আগুনে স্পর্শ করে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। জি, আমাদের নগর জীবনের প্রতিনিয়ত যে ধরনের বিড়ম্বনা এবং নিরাপত্তাহীনতার মুখে পড়ছি, এখান থেকে যদি বেরিয়ে আসতে হয় প্রথম শুরু করতে হবে সরকারকে দিয়ে। আপনি সব কিছুকে শিক্ষার থেকে ভিক্ষা, সব কিছুকে কেন আপনি রাজধানীতে নিয়ে আসবেন? জি, আপনি হাওর উন্নয়ন বোর্ডের অফিসটাও রাজধানীতে করবেন, কোস্টগার্ড। পার্বত্য উন্নয়ন বোর্ডের অফিসটাকেও রাজধানীতে করবেন, কোস্টগার্ড। আপনি এই যে প্রশিক্ষণের জায়গাটাও রাজধানীর মধ্যে রাখবেন। কারণ আমাদের মাথার মধ্যে একটা প্রবণতা কাজ করে, আমি এমন জায়গায় একটা চাকরি চাই এবং চাকরি করতে চাই আমার স্ত্রী যেন যখন খুশি তখন নিউ মার্কেটে আসতে পারে, আমার ছেলেটা যেন ওই নটরডেমে যে বাসার থেকে গিয়ে ক্লাস করে ফিরে আসতে পারে। আমি চাকরিটা করব, আপনি আমার সাথে যখন জিজ্ঞেস করবেন যে আপনি কক্সবাজারে কি চাকরি করবেন, হ্যাঁ করব, চাকরিটা দেওয়ার পর তারপর আমার ইচ্ছে হবে আমি ততদূর যেতে পারি না, আমার ইচ্ছে অসুস্থ। শরীফ ভাই আমরা এখান একটু থেকে তাহলে আপনাকে বেরিয়ে আসতে আসাদ ভাইয়ের কাছে যেতে চাই। আসাদ ভাই, এই যে মাইলস্টোন ট্র্যাজেডিতে ধরেন স্কুল কর্তৃপক্ষের ভূমিকাটা আপনার কাছে কেমন মনে হয়? যে স্কুল কর্তৃপক্ষ বা যে তাদের ম্যানেজিং কমিটি, কিংবা ধরেন ওই দুইজন শিক্ষকের বাইরে আরও তো শিক্ষক ছিলেন, বা ওইখানকার যিনি প্রধান শিক্ষক, বা ধরেন ওখানকার আরও যারা গুরুত্বপূর্ণ সব দায়িত্বে রয়েছে, তাদের ব্যাপারে আমরা খুব একটা কথা শুনছি না, বা তাদের ঠিক দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যক্ষ করছি বলে মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যে স্থানে স্কুলটা নির্মিত হয়েছে জি, ওই জায়গাটা আসলে অনুমতি ছিল কিনা। ছিল না। যদি না থাকে তাহলে যারা এই স্কুল প্রতিষ্ঠা করলো জি, তাদেরকে তো শাস্তির আওতা আনতে হবে। জি, এটা হচ্ছে প্রথম কথা। জি, দ্বিতীয় কথা হচ্ছে যে অন্যান্য শিক্ষক যারা আছেন তাদের বিশেষ করে প্রধান শিক্ষকের তো দায় ওভাবে নাই। ওখানে যে এরকম দুর্ঘটনা ঘটবে উনি তো আগের থেকে জানতেন না, জি, কিন্তু পরবর্তী যখন এই সময় গড়াচ্ছে তখন তাদের দায়িত্বশীল কথাবার্তা, তাদের মানে ব্যবস্থাপনার অংশ হয়ে যাওয়া, সেই বিষয়গুলো ঘাটতি আমরা লক্ষ্য করেছি। সেই জন্য হয়তো আপনার প্রশ্নটা এসছে। তবে এখানে কথা হচ্ছে যে তারাও চেষ্টা করছেন, যেমন মানে ধরেন দুর্ঘটনায় কতজন মারা গেছে এইটা আমাদের উপদেষ্টাদের বলতে হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ তো বলতে পারে যে আমাদের ছেলেমেয়েরা এত আসছিল, আমরা মনে করছি যে এতজন মারা গেছে, আমাদের এতজন নিখোঁজ রয়েছে, এতজন হতাহত রয়েছে। স্কুল কর্তৃপক্ষের একটা বক্তব্য আমরা পাচ্ছি না। সেটির মূল কারণটা হচ্ছে যে তাদের যে নথিবদ্ধ করা, জি, তাদের যে প্রত্যেককে একটি করে যে পরিচয়পত্র দেওয়া, জি, জি, সেটি কিন্তু তাদের ছিল না, প্রত্যেকের ছিল না। এটি একটা তাদের গাফিলতি। মানে মাইলস্টোন কলেজ স্কুলের মতো স্কুলে এরকম ছিল না। এরকম পরিস্থিতি হয়েছে, কারণ আমরা দেখেছি যেটা পত্রপত্রিকায় এসেছে, যে কারণে তারা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারছে না এই শ্রেণীতে এতজন শিক্ষার্থী তখন ছিল, এই শ্রেণীতে এতজন, এবং এতজন নিখোঁজ হয়েছে, এতজন মারা গেছে, সেই তথ্যটা তারা উপাত্ত সঠিকভাবে দিতে পারছে না। এই কারণে যদি তাদের কাছে থাকতো, খাতায় যদি ওইভাবে নথিবদ্ধ থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নের অবতারণা হয় না। আমি মনে করি সেখানে তাদের একটা ঘাটতি আছে। আসাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ মুহূর্তে আমরা আপনাদের তিনজনের কাছে এক লাইনে করে জানতে চাচ্ছি যে মামুন ভাই, আপনি আগে বলেন যে এই মাইলস্টোন ট্র্যাজেডি থেকে আমরা আসলে কি বার্তা পেলাম? আচ্ছা, বার্তা আমি একেবারে পরিষ্কার করে আমি রানা প্লাজার কথা বলছিলাম, যে রানা প্লাজার ঘটনার পরে গার্মেন্টস খাতে একটা শৃঙ্খলা পরিবর্তন এসেছে ইত্যাদি। এই ঘটনা যেন একটা ওয়েক আপ কল হয়, এবং এই যে যুদ্ধ বিমান কেনা, যুদ্ধ বিমানের মান, তারপরে হচ্ছে যুদ্ধ বিমান নিয়ে প্রশিক্ষণ, এই ব্যাপারে যেন একটা আমি বলবো যে শিক্ষা বিদ্যায়তন বা শিক্ষা প্রতিষ্ঠান হবে আমাদের দরকার আছে, কিন্তু যেখানে সেখানে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে না পারে। সরকার যেন আমেরিকা, ভারত, চীন, রাশিয়ার স্বার্থ না ভেবে আমাদের দেশের মানুষের স্বার্থ নিয়ে ভাবে। যদি না ভাবে তাহলে এই ধরনের দুর্ঘটনার পর তাদেরকে বারবার আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, টেবিল টকে একেবারে শেষ মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি আজকের মতো বিদায়। আপনারা শুনছিলেন আজকের টেবিল টক, এবং আমাদের বিষয় ছিল মাইলস্টোন ট্র্যাজেডি। আমাদের সঙ্গে ছিলেন হাসান মামুন, মোহাম্মদ আসাদুজ্জামান এবং শরীফুজ্জামান শরীফ। আপনারা যেমনটা শুনলেন, এনারা প্রত্যেকটাই বললেন যে আমরা যেন এই অভিজ্ঞতা থেকে নতুন একটা ভালো কিছু করতে পারি, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের জনগণ বলেন, সবাই যেন কল্যাণ রাষ্ট্রের যে সুবিধা, সেই সুবিধাটা পায়। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা।